ওড়িশার সমুদ্র উপকূলে একটি নির্জন জায়গা। সেই জায়গাটা প্রোটেক্টেড, অর্থাৎ অনুমতি ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারে না। অত্যন্ত নির্জন সেই জায়গা। সেখানে একদিন বেড়াতে আসে দীপঙ্কর ও সুভদ্রা, স্বামী স্ত্রীর পরিচয়ে। সেখানে হঠাৎ একদিন সুভদ্রা নিখোঁজ হয়ে যায়। সে কি খুন হয়েছে, নাকি তাকে কেউ অপহরণ করেছে, নাকি অন্য কিছু, অন্য কারোর সাথে সে পালিয়ে গেছে? রহস্য, ভয়ঙ্কর একটা রহস্য দানা বেঁধে ওঠে। সেই সমুদ্র উপকূলে তখন উপস্থিত ছিলেন কর্নেল নীলাদ্রি সরকার। নেমে পড়েন এই ভয়ঙ্কর রহস্য তার শেকড় খুঁজতে। আসুন শোনা যাক সেই অত্যন্ত রহস্যময় কাহিনী, লাভার্স বিচ, প্রেমিক প্রেমিকাদের সমুদ্র সৈকত। মূল কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজ। নমস্কার, সেরা সাহিত্য বাংলা গল্পের চ্যানেলে আমাদের অত্যন্ত প্রিয় শ্রোতা বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার, এডিটিং এবং টেকনিক্যাল কারিগরিতে নীলাদ্রি বিশ্বাস ও বন্ধুরা। গল্প পাঠের শুরুতেই আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইয়াং ম্যান বলল, আপনার বাইনোকুলার আছে? ইয়েস ইয়াং ম্যান, আমার বাইনোকুলার আছে। আর বাইনোকুলার দিয়ে আমি কিন্তু তোমাদের ওয়াচ করছিলাম। তোমরা দুটোতে বেশ সুন্দর লুকোচুরি খেলছিলে সমুদ্রের পাড়ে। লোকে বলে ওটা নাকি লাভার্স বিচ, প্রেমিক প্রেমিকাদের। হ্যাঁ, সেটা ঠিক। আপনি আমাদের ওয়াচ করছিলেন, আমরা কিন্তু আপনাকে ওয়াচ করছিলাম। প্রথমে ভেবেছিলাম আপনি একজন ফরেন ট্যুরিস্ট। ইউ লুক জাস্ট অ্যান ইউরোপিয়ান। সুভদ্রা বলল, বাজি রাখছি হি ইজ এ ক্রিশ্চিয়ান ফাদার। সুভদ্রা মানে তোমার সঙ্গের মেয়েটি, তোমার লাভার। তো সে কোথায়? জানি না। সাডেনলি শি ওয়াজ ভ্যানিসড। আ ট্র্যাজিক ম্যাজিক এন্ডেড। তাকে দুপুর থেকে আমি খুঁজে পাচ্ছি না। সারা চন্দনপুর তন্ন তন্ন করে খুঁজেও, বাট শি ওয়াজ নট আ গার্ল অফ দ্যাট ট্রাইব। ও ছিল। আমি দ্রুত কথা কেড়ে নিলাম। সুভদ্রা কি তোমার লাভার নাকি স্ত্রী? মুখ থেকে হাত দুটো সরে গেল। দেখলাম চোখ দুটো লাল এবং ভিজে, নাকটা ফুলে ফুলে উঠছে। শি ওয়াজ মাই ফিয়ান্সে। শিগগির আমাদের বিয়ে হতো। তো সুভদ্রার বাড়ি কোথায়? কলকাতা, ফিয়ার্স লেনে। বাবার বিজনেসের সূত্রে ওদের ফ্যামিলির সঙ্গে আমার আলাপ, কিন্তু বাবার এ বিয়েতে একদমই মত ছিল না। তাই বাবা জানেন না সুভদ্রাকে নিয়ে আমি এখানে এসেছি। ওর কথা মতো স্টেশনে গাড়ি নিয়ে গিয়েছিলাম ওই লাস্ট ফ্রাইডে। আজ সানডে, শুক্রবার থেকে আজ রোববার স্টেশন থেকে ওকে নিয়ে সোজা এখানে চলে এসেছিলাম। তোমার বাবা জানেন তুমি চন্দনপুরে আসছো? বাবা জানেন, বাবা জানেন, কিন্তু আমি একা আসছি এটাই জানেন। চন্দনপুরে ঢুকতে পারমিট লাগে। তুমি স্বামী স্ত্রী এই হিসাবে পারমিট নিয়েছিলে? দ্যাটস ওকে। আচ্ছা বলো তো দেখি, শেষবার সুভদ্রাকে কখন সে বাংলো থেকে বেরিয়েছিল, বা এই সম্পর্কে তুমি কিছু কি বলতে পারবে আমাকে? আমি প্রশ্নটা ঠিক গুছিয়ে বলতে পারছিলাম না। ওর নার্ভাসনেস দেখে আমারও খানিকটা নার্ভাসনেস লাগছিল। প্রশ্নটা বুঝে ও বলল, দুজনে দুপুরে রান্না করে খেয়েছি। একটা ক্যাসেট চালিয়ে মিউজিক শুনতে শুনতে আমার ঘুম এসে গিয়েছিল। সুভদ্রা পাশে শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিল। আমার ঘুম ভাঙলো ঠিক 3টে। তারপর থেকে ওকে আর দেখতে পেলাম না। ভাবলুম বিচা গেছে। সেখানে গেলাম, ভাবলুম রোজগার মতো লুকোচুরি খেলছে। কিন্তু কি করব বলুন তো, আপনি বলুন আমি কি করব? আচ্ছা, ডু ইউ থিঙ্ক দের ইজ এনি ফাউল প্লে? আই স্মেল সামথিং বলে উঠল দীপ। আপনাকে দেখাচ্ছি। ওয়েট, প্লিজ ওয়েট, জাস্ট আ মিনিট। সে পাশের ঘরে চলে গেল।
ঠিক তখনই আমার মনে হলো কেউ কোত্থেকে আমার দিকে যেন নজর রেখেছে। চিরদিন এ ধরনের রহস্যময় ঘটনার মাঝখানে দাঁড়িয়ে পড়লে এই অনুভূতিতে আক্রান্ত হই আমি। দ্রুত উঠে গিয়ে বারান্দায় উঁকি মেরে টর্চ জেলে এদিক ওদিক দেখলাম। পেছনের ন্যাড়া টিলাটা এখন জ্যোৎস্না কালো একেবারে। টর্চের আলো তার কিনারা ছুঁয়ে গেল, কিন্তু কেউ কোথাও নেই। বসার ঘরে ঢুকে দেখি দীপ ফেরেনি। পাশের ঘরে খসখস শব্দ হচ্ছে। কিছু কিছু যেন খোঁজার চেষ্টা করছে দীপ, খুঁজে পাচ্ছে না হয়তো। সে চাপা অশ্লীল ইংরেজি খিস্তি করতে লাগলো, আবার কানে আসছে। আমি তখন সোজা ওর ঘরে ঢুকে গেলাম। আমাকে দেখে সে স্থির হয়ে দাঁড়ালো, ভাঙা গলায় বলে উঠল, না, কিছুতে খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় গেল ওটা? অথচ এটা আমার জিন্সের পেছনের পকেটে গোজা ছিল। মনে পড়ছে না। তারপর তারপর কি কোথাও রেখেছিলাম? আসলে বিকেল থেকে আমার মাথা একদম ঠিক নেই। দ্য ব্ল্যাডি হেল অফ আ মেস। জিনিসটা কি দীপ? এক টুকরো কাগজ। ওটা ওই কোণের টুলে যে স্কাল্পচারটা দেখছেন ওখানে খোলা অবস্থায় রাখা দেখেছিলাম। যেন আমার চোখে পড়ার জন্য কেউ রেখে দিয়ে গেছে। পড়ে দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম সুভদ্রা মূর্তিটার তলায় কোনটা চাপা দিয়ে রেখেছে যাতে আমার চোখে পড়ে। কি লেখা ছিল কাগজে? সে তখন প্রশ্নে জবাব না দিয়ে বলল, জানেন, কাগজটা তখনই পেছন পকেটে গুজে আবার বিছে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে মনে হলো দেরি হয়ে গেছে বড্ড, এখন আর কিচ্ছু করার নেই। তারপর তুমি প্যান্ট বদলেছ, শর্টস পরেছ? ইয়া 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 হ্যাঁ, তাই করেছি। বাথরুমে ঢুকেছিলে কি? তাকালো বড় বড় চুপ করে, বলল, মাই গুডনেস, ইউ আর রাইট কর্নেল। তখন ড্রয়িং রুমের দরজা খোলা ছিল কি? ছিল ছিল ছিল, নলে উঠল দীপ। আসলে আমার মাথা ঠিক ছিল না। আপনি আপনি আসার জাস্ট কয়েক মিনিট আগে খেয়াল হলো গেটে তালা দিয়ে এসেছি, ড্রয়িং রুমের দরজাটাও বন্ধ করেছি। আর কোনো দরজা কি খোলা ছিল? মানে বাইরের কেউ ঢুকতে পারে কি? না। নাও টেল মি দীপ, কি লেখা ছিল কাগজে? এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজ ভুলে গেছি, জাস্ট মনে পড়ছে লেখেছিল, জরুরি একটা কাজে আমি বেরোচ্ছি, বিচে যেও, ওখানে থাকবো। এবার বলে দীপ নাকের ডগা আঙুলে ঘষে বলল, বিছে গিয়ে বিছে গিয়ে আমার খোঁজ করো না, এরকম একটা কিছু। তুমি ঠিক মনে করে দেখো, আর কিছু কি লেখা ছিল? দীপ এবার ব্যাকুলভাবে স্মরণ করার চেষ্টা করলো। একটু পরে বলল, আর তো কিছু মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জাস্ট জাস্ট মানে শেষ কথাটা লেখা ছিল, ভুল বুঝো না প্লিজ, একটা বোঝাপড়া করা উচিত। আমি এই লেখাটা কিচ্ছু বুঝতে পারিনি। এ ঘরটা বেডরুম, আলো ততটা উজ্জ্বল নয়। টর্চ জেলে বললুম, কোন প্যান্টটাতে চিঠিটা ছিল? দীপ খাটের বাজুর মাথায় আটকে ঝোলানো একটা প্যান্ট দেখালো। সেটা সব পকেট খুঁজে দেখার পর আবার মেঝে পরীক্ষা করে আমি দেখলাম লাল সিমেন্টের মেঝেয় কিছু বালির ছাপ, জুতোর ছাপেরই চিহ্ন। অবশ্য ওগুলো দ্বীপের জুতোরও হতে পারে। বললাম, তোমার বাংলোয় টেলিফোন আছে? আছে, দীপ আসতে বলল। কিন্তু আপনি কি পুলিশকে জানাতে চাইছেন? তাতে আমার কিন্তু ঘোরতর আপত্তি আছে, স্ক্যান্ডালাস হয়ে পড়বে। ওর চোখে চোখ রেখে বললাম, দীপ, তুমি ফাউল প্লের কথা বলছিলে, হোয়াট ডিড ইউ মিন? সুভদ্রা কি পালিয়ে গেছে? দীপ জোরে মাথা নেড়ে অস্থিরভাবে বলল, ও নো নো নো, আই ডোন্ট মিন দ্যাট কর্নেল। আমার মনে হচ্ছে ও কারোর ট্র্যাপে পড়েছে। ওর লাইফের ওর লাইফের সব কথা তো আমি জানি না, জাস্ট মাস কয়েকের পরিচয় ওর সঙ্গে। তাহলে কি ঘটতে পারে? আচ্ছা দীপ, ট্র্যাপ বলতে তুমি কি বোঝাতে চাইছো? দীপ আবার দু হাতে মুখ ঢেকে নিচু খাটের বিছানায় বসে পড়ল, ভাঙা গলায় বলে উঠল, আমি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, কি বলবো আমি আপনাকে। তার কাঁধ আঁকড়ে আমি বললাম, দীপ, মাথা ঠান্ডা রাখো, শক্ত হও, এমন ভেঙে পড়লে কিছু করা যাবে না, বি স্টেডি। দীপ শান্ত হওয়ার চেষ্টা করে বলল, বাট হোয়াট ক্যান আই ডু নাও মিস্টার কর্নেল? আমার মূল প্রশ্নে জবাব দাও তো, কেন তুমি ভাবছো সুভদ্রা তোমাকে ছেড়ে পালিয়ে যায়নি? তুমি বলছো চিঠিতে লেখা ছিল ভুল বোঝো না, এতেই তো বোঝা যায় সে কারোর সঙ্গে কিছু নিয়ে রফা করতে গিয়েছিল, ধরো তার আগের কোনো প্রেমিকের সঙ্গে। দীপ প্রায় চেঁচিয়ে উঠে বলল, অসম্ভব,
আমি 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 বিশ্বাস করি না। তাহলে সে আমাকে বলতো। কোনো মেয়ের পক্ষে সেটা সম্ভব নয় দীপ, এভাবে বলা কখনো সম্ভব নয়। দীপ আমার চোখে চোখ রেখে ঈষৎ শান্ত হয়ে বলল, ওহো ওকে, কিন্তু সুভদ্রার সঙ্গে আপনার পরিচয় নেই তাই একথা ভাবতে পারছেন। যদি তার আগের প্রেমিক কেউ থাকে, সে ওকে ফলো করে এখানে আসে, আমার চোখে পড়তো ঠিকই, কারণ আমি আমি একমাত্র একটা লোককে ভয় পাই, তিনি আমার বাবা। বাবা নিজে বা কাউকে পাঠিয়ে চন্দনপুর অমসিতে কি করছি সে খবর নিতে পারেন। হ্যাঁ পারেন, সেটা তার মতো লোকের পক্ষে অসম্ভব নয়। তাই আমি চারদিকে চোখ রেখেছিলাম। এক আপনি বাদে এখানে আর কোনো আউটসাইডারকে দেখিনি আমি। তাছাড়া সবসময় সুভদ্রা আমার সঙ্গে সঙ্গে থেকেছে, আর কোনো সন্দেহজনক লোককে চোখে পড়েনি আমার কখনো। পড়লে সে আমাকে নিশ্চয়ই বলতো। কিন্তু আজ তুমি দুপুরে যখন ঘুমিয়েছিলে, তখন তখন যদি কেউ এসে ওকে ডেকে নিয়ে গিয়ে থাকে, বাবার লোক কিংবা বাবা নিজে। দীপের কণ্ঠস্বরে চমক লক্ষ্য করে বললাম, না না, ধরো সুভদ্রার আগের কোনো প্রেমিক। দীপ হঠাৎ যেন পাগল হয়ে গেল, গর্জন করে দরজার দিকে আঙুল বাড়িয়ে বলে উঠল, গেট আউট, গেট আউট, গেট আউট ইউ ওল্ড ফুল, গেট আউট ইউ ব্লাডি হ্যাগার্ড, আউট 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 আউট, লিভ মি অ্যালোন। বেগতিক দেখে, ওকে একদম ভয়ঙ্কর ভায়োলেন্ট হয়ে উঠতে দেখে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে ছেলে মেয়েদের রীতিনীতি সত্যি অদ্ভুত। গেট দিয়ে বেরিয়ে সংকীর্ণ এবড়ো খেবড়ো রাস্তায় ডাইনে পূবের দিকে পা বাড়ালুম। কিন্তু অদ্ভুত, সবসময় মনে হচ্ছিল কেউ যেন আমাকে আড়াল থেকে অনুসরণ করছে। কিছুতেই এই অস্বস্তিকর অনুভূতি এড়াতে পারলাম না। প্রতি মুহূর্তে পিছন বা পাশ থেকে আক্রান্ত হওয়ার ভয়ে শেষ পর্যন্ত জ্যাকেটের ভেতর পকেট থেকে 22 ক্যালিবারের খুদে নতুন কেনা পিস্তলটি আমি বার করলাম। এতে 18টা গুলি ভরা আছে, সুতরাং অজানা আততায়ীর সঙ্গে লড়াই করার পক্ষে এটা যথেষ্ট। এগিয়ে চললাম ধীরে ধীরে, চারিদিকে নজর করতে করতে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই আমি আক্রান্ত হতে পারি। পিস্তল ও টর্চ বাগিয়ে ধরে মরিয়া হয়ে কয়েকটা পা বাড়িয়েছি, অমনি অমনি আমার পাশে ধপাস করে এক টুকরো পাথর এসে পড়ল। থমকে যেতেই আবার একটা ঢিল। টর্চ ছেলে কিছু দেখতে পেলাম না, অথচ ক্ষেপণাস্ত্রের মতো সামনের ধ্বংসপুরের দিক থেকে ছুটে আসছিল সেগুলো। টর্চের আলোয় পিস্তলটা বাড়িয়ে চেঁচিয়ে বললাম, গোলি চড়বো কিন্তু আমি বলে দিচ্ছি, সাবধান। কিন্তু অদৃশ্য অতটাই গ্রাহ্য করল না। হয়তো সে নিরাপদের দেয়াল বা পাথরের স্তূপের আড়ালে আছে বলেই আবার পাথরের টুকরো সে পড়তে লাগলো। আলোয় দেখতে পাচ্ছিলাম সেগুলো খুবই ছোট। খাপ্প হয়ে আন্দাজ করে ট্রিগারে চাপ দিলাম, গুলি বেরিয়ে গেল। প্রচন্ড সামুদ্রিক হাওয়ায় পিস্তলের গুলির শব্দটা অতিরিক্ত কোনো সলা জাগালো না। আর আরো অদ্ভুত ব্যাপার, পাথর ছোড়া কিন্তু থেমে গেল না, ক্রমাগত পাথর ছুটতে লাগলো কেউ না কেউ। জনহীন জ্যোৎস্না রাতে পর্তুগিজ আর মুঘলদের ধ্বংসপুরীতে এতক্ষণে অন্য এক অস্বস্তির তীব্র শিহরণ ঘটে গেল মনে। এ কি কোনো অশরীরী আত্মার ক্রিয়াকলাপ নাকি অন্য কিছু? কিছু বুঝতে পারছি না। আমি কর্নেল নীলাদ্রি সরকার এ জীবনে অসংখ্য অদ্ভুত অদ্ভুত ভৌতিক রহস্যের মোকাবিলা করেছি, কিন্তু কিন্তু এমন ভৌতিক ঘটনার মুখোমুখি কখনো হতে হয়নি। আবার ঢিল পড়তে শুরু করলো। আমার একটা দুর্জয় আতঙ্কে আমার সমস্ত রক্ত যেন হিম হিম হয়ে গেল। আমি হনহন করে ফিরে চললাম পারিগ্রাহীর বাংলো উদয়াচলের দিকে। কাজের লোক গৌর ঘুমোচ্ছিল। দরজা খুলে দেয় টলতে টলতে যেভাবে নিজের ঘরের দিকে চলে গেল এবং একটি কথা বলল না, তখন বুঝলাম লোকটা একেবারে গাঁজাখোর। পোশাক বদলে ফোনের কাছে গেলাম, কিন্তু ফোন তুলেই দেখলাম ডেড। অথচ আজ দুপুরেও ফোন ঠিক ছিল। মেহেরগঞ্জে পানিগ্রাহীর সঙ্গে বাক্যালাপ করেছি ফোনে। অবাক হয়ে একটু বসে থাকার পরই শুরু ধরালাম এবং তারপর একটা কথা মাথার ভেতর নড়ে উঠল। এতগুলো ঢিল ছুটছিল কেউ, কিন্তু একটাও আমার গায়ে কিন্তু লাগেনি। ভূতের ঢিল নাকি মানুষের গায়ে লাগে না, কিন্তু ওই অশরীরী
যে আমাকে অতক্ষণ ধরে আড়াল থেকে অনুসরণ করছিল তার ঢিলগুলো টর্চের আলোয় স্পষ্ট দেখেছি। সবই আমার আশেপাশে পড়ছিল। তার মনে সে আমাকে লক্ষ্য করে ঢিল ছুটছিল ঠিকই, কিন্তু আমার শরীর তার লক্ষ্যস্থল ছিল না। কিন্তু কেন? ঢিল যদি ছুড়বে, আমাকে লক্ষ্য করেই বা ছুড়বে না কেন? মানে শরীর লক্ষ্য করেই বা ছুড়বে না কেন? এমন মনে হলো যেই ঢিল ছুড়ুক আমাকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না, যেন উদ্দেশ্য ছিল আমি ওই কুঠরিতে না ঢুকি, যে কুঠরি মুঘল আমলের পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিচের এক ধারে। মাই গুডনেস! আমি আমি নড়ে বসলাম। সাদা দাড়ি আঁকড়ে ধরল উত্তেজনায়। কিছু একটা ব্যাপার আমাকে যেন ভেতর থেকে নাড়া দিচ্ছিল। পরদিন ভোর 6টায় কেয়ারটেকার গৌর বেডটি দিয়ে গিয়েছিল যথারীতি। আমিও চিরাচরিত নিজস্ব অভ্যাসে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। সমুদ্র তীরে ধ্বংসপুরীর সামনে পৌঁছে রাতের কথা ভেবে হাসি আর দুঃখে বিচলিত বোধ করছিলাম। প্রচুর পরিমাণে ঢিল পড়েছিল আমার গায়ের উপরে, মানে আমার গায়ে নয়, আমার আশেপাশে। দিনের প্রথম আলোয় সমুদ্রের পূর্ব দিগন্তে আজ ঘন মেঘের ছোঁয়া রয়েছে এবং বাতাসও জোরালো। রাত্রিবেলার ভয় পাওয়ার ব্যাপারটা মনে আসতেই আবারও হাসি পেল। এবার আমি সেই ছোট্ট কুঠরিতে পৌঁছে গেলাম, যেখানটা ধ্বংসস্তূপ রয়েছে মুঘল আমলের। সেই কুঠরির মধ্যে গিয়ে থমকে দাঁড়ালাম। কোণের দিকে এখানেই বালির মেঝে কেউ যত্ন করে সমান করে রেখেছে। একই জুতোর সোলের অনেকগুলো ছাপ। কাল দিনের শেষে দেখা ছাপের ওপর এই ছাপগুলো দেবে বসে গেছে। কেউ ভারী কিছু তুলেছে যেন। তারপরেই ফোকরটার দিকে চোখ পড়ে গেল। ফোকরের কিনারা এবড়ো খেবড়ো এবং ধারালো। সেখানে কয়েকটা লম্বা কালো চুল আঁকে আছে। দেখা মাত্র ফোকর গুলিয়ে ওপাশে গেল। বালির ওপর বড় ছোট পাথরের ধসে পড়া চাই পড়ে আছে। সেই বালিতেও দেবে যাওয়া জুতো ছাপ। বাদিকে ঘুরে গেছে ছাপগুলো। একটা ফুট দিনে খাড়া দেওয়ালের ভাঙা অংশে নিচে ঢালু বালিয়াড়ি বিচের কিনারায় শেষ হয়ে গেছে। ধস ছাড়া জায়গাটা দেখে বুঝলাম এখান দিয়েই ভারী জিনিসটা বয়ে নিয়ে যাওয়া হয়েছে বিচে, মানে সমুদ্র সৈকতে। বিচের সব চিহ্ন জোয়ার এসে ধুয়ে ফেলেছে, কিন্তু সবই স্পষ্ট হয়ে গেল আমার কাছে। হন্তদন্ত হয়ে ছুটে গেলাম প্রথমে দ্বীপের বাংলোতে, যেখানে দ্বীপ এবং সুভদ্রা থাকতো। গত সন্ধ্যাবেলায় আমি যে বাংলোয় গিয়েছিলাম, কিন্তু ডাকাডাকি করেও তার সাড়া পেলাম না। তখন আমি থানায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু কয়েক পা এগিয়ে কি একটা বোধ মাথার মধ্যে ঝিলিক দিল। ডাইনের ঘাস জমিতে পায়ে চলা রাস্তাটা দিয়ে ফিরে গেলাম আমার থাকার জায়গা উদয়াচলে। গিয়ে দেখি গেটে তালা বন্ধ। গৌর চলে গেছে বাজার করতে। 6:30 বাজে। ডুপ্লিকেট চাবি আমার কাছে ছিল। গেট খুলে বারান্দায় পৌঁছতে 2 সেকেন্ডও লাগলো না আমার। প্রথমে ঘরে ঢুকেই ফোনের লাইন চেক করলাম। ফোন তেমনি ডেড। তখন তারটি টেনে বের করলাম। তারপর আবিষ্কার করলাম, আমি এটা জানতামই, তারটা কাটা রয়েছে। কিট ব্যাগে কখন কি কাজে লাগে ভেবে সবসময় টুকিটাকি স্ক্রুড্রাইভার, খুদে ছুরি সব মজুদ রাখি। ঝটপট তার জোড়ে দিতেই লাইন চালু হয়ে গেল। প্রথমেই রিং করলাম আর্মি ক্যাম্পের কমান্ড্যান্ট মিস্টার চোপড়াকে। চোপড়া আমার এক সামরিক অফিসার বন্ধুর ছেলে। তাকে যখন জিজ্ঞেস করলাম চন্দনপুর বিচে পৌঁছানোর জন্য এন্ট্রি গেট ছাড়া আর কোনো কি পথ খোলা আছে, বিশেষ করে গাড়ি নিয়ে, সে খুব অবাক হয়ে হাসতে লাগলো। বলল, না, সি বিচের দক্ষিণে লাইট হাউসের পর ব্যাকওয়াটার, ভীষণ কাদা আছে। আর উত্তরে বিচের শেষ দিকে চোরাবালি আছে, একেবারে প্রোটেক্টেড এরিয়া। এছাড়া উত্তরে আর্মির গুলিগোলা প্র্যাকটিসের জায়গা, কাজেই ভীষণভাবে প্রোটেক্টেড এরিয়া। দক্ষিণে আর্মি ক্যাম্প, পশ্চিমে ওই গেট, আর দুধারে খাড়া পাহাড়ের দেয়াল। অতএব গাড়ি নিয়ে ঢোকার প্রশ্নই ওঠে না। পায়ে হেঁটে অসম্ভব।
মিলিটারির চোখ এড়িয়ে কোনো ট্রেসপাসের ঢোকার একেবারে কোনো সাধ্য নেই, কিন্তু এসব প্রশ্ন কেন করছেন আঙ্কেল? পরে জানাবো বলে ফোন রাখলাম। এবার ডায়াল করলাম এন্ট্রি গেটের অফিসারকে। গত এক সপ্তাহের মধ্যে গতকাল পর্যন্ত কেউ চন্দনপুরে ঢুকেছে কি না। অফিসারটি চোপড়ার সুবাদে আমাকে খাতির করলো, জানালো 3 জন ঢুকেছে এই সময়ের মধ্যে। এক আমি, 2 মেহেরগঞ্জের বিখ্যাত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় মহাপাত্রের পুত্র দীপঙ্কর এবং পুত্রবধূ সুভদ্রা। পুত্রবধূ, আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে এলো। অফিসার ভদ্রলোক হাসতে হাসতে বললেন, বুঝতেই তো পারছেন। ওকে কর্নেল, মেবি হিজ ফিয়ান্সে অর লাভ গার্ল। আপনি নিশ্চয়ই শুনেছেন চন্দনপুর বীচকে লাভার্স বীচ বলা হয়। ফোন রেখে আমি চুরুট ধরালাম। 6:45 বাজে। একটু ইতস্তত করে থানায় রিং করলাম। ডিউটি অফিসারকে নিজের পরিচয় দিয়ে বললাম, প্লিজ মিস্টার ওসি, মিস্টার মোহন পটনায়ককে বলুন আমি একটা খুব জরুরি কথা বলতে চাই। 1 মিনিট পরে পটনায়কের সাড়া পেলাম। হ্যালো ওল্ড ম্যান, ইউ আর হিয়ার এট লাস্ট। মাই গড, শুনেছি প্রবাদ আছে, কর্নেল যেখানে ডেড বডি সেখানে। উফ, আপনাকে নিয়ে আর পারা যায় না মশাই। কবে এসেছেন? একবার রিং করবেন তো মশাই। সেই কবে ভুবনেশ্বরে ডক্টর সীতাকান্তের বাড়িতে দেখা, 1 বছর আগে। দ্রুত বললাম, শিগগির দলবল নিয়ে সি বিচে চলে যান, আমি সেখানে ওয়েট করব। ফোন রেখে উঠে দাঁড়ালাম। এবার একটা কাজ বাকি আছে, জরুরি কাজ। গৌর ফেরার আগেই সেটা আমাকে করে ফেলতে হবে। জানি না সফল হব না ব্যর্থ হব, কিন্তু এই কাজটাই এখন আসল কাজ। কে যেন বলেছিলেন, সমুদ্র অন্যের কিচ্ছু নেয় না, নিলে আবার ফিরিয়ে দেয়। ফিরিয়ে দিয়েছে সুভদ্রাকে। একদল নুরিয়া ভিড় করে দাঁড়িয়েছিল বিচের একখানে, মানে সমুদ্রের পাড়ে। কাল বিকেলে বিচের যে পাথরটায় বসেছিলাম সেখানে আমিও পৌঁছেছি বালিয়াড়ির মাথায়। পট্টনায়কের জিপ এসে পড়েছে একই সময়ে, সঙ্গে 2 জন কনস্টেবল আর একজন এসআই। পট্টনায়ক জিপ থেকে নেমেই সহাস্যে বললেন, হোয়ার ইজ ইউর ডেড বডি মিস্টার কর্নেল? আগুল দিয়ে নিচের বিচের নুলিয়াদের ভিড়টা দেখিয়ে দিলাম। পুলিশ বাহিনী বালিয়াড়ির ভেঙে ধস ছড়ার মতো নেমে গেল। আমি গেলাম অন্তত 1 মিনিট পরে। গলায় শাড়ির ফাঁস শক্ত করে আটকানো ধূসর এক মৃতদেহ, প্রায় উলঙ্গ যুবতীর নিষ্পন্দ শরীর। নোনা জলে সাদাটা দেখাচ্ছে, জিভ দাঁতের ফাঁকে, ব্লাউজ ফর্দাফাই, একাংশ মাত্র টিকে রয়েছে, অন্য কিচ্ছু নেই। পটনায়ক ফুট কামড়ে ধরে দেখছিলেন। এসে আমার একটা হাত দিয়ে একটু তফাতে গিয়ে চাপা সরে বললেন, বলুন কর্নেল। সংক্ষেপে আমি দ্রুত সব বললাম। শোনার পরই পটনায়ক চাপা গর্জন করলেন, দ্য ব্লাডি বাস্টার্ড। তারপর আমার দিকে ঘুরে একটু হাসবার চেষ্টা করে বললেন, লাভার্স বিচের ট্র্যাডিশন কর্নেল। এই বিচে কি আছে জানি না, এই 1 বছর ধরে দেখছি এ নিয়ে 3টে মেয়ের ডেড বডি পাওয়া গেল। আগের দুটোকেও মারতে নিয়ে এসেছিল তাদের প্রেমিক। আগের বহু কেস হিস্ট্রি আমি ঘেঁটে দেখেছি, একেবারে একই ব্যাপার। এবার আমার আমলে দিস ইজ দ্য 3rd কেস। আই ড্যাম কেয়ার অফ দ্য ওয়েলদি বিজনেসম্যান মাস্টার মহাপাত্র। শুনেছি তার পলিটিক্যাল গার্জেন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। সো হোয়াট? আইন তার নিজের পথেই চলবে। সে যতই বড় লোক হোক আর যতই তার পলিটিক্যাল কানেকশন থাক না কেন, আমি গ্রাহ্য করি না, জাস্ট গ্রাহ্য করি না। মিস্টার পটনায়ক, আমি ডাকলাম ব্যস্তভাবে। পটনায়ক ঘুরে বললেন, বলুন কর্নেল। দীপঙ্কর তার ফিয়ান্সেকে খুন করেনি। হোয়াট? পটনায়ক উত্তেজিত হয়ে উঠলেন, ফের বললেন, ওয়াই নট? পয়েন্টটা কি আপনার? শান্তভাবে বললাম, সুভদ্রাকে একটা লোক মিথ্যে কথা বলে ডেকে এনে ওই কুঠির ভেতর রেপ করেছিল কালবেড়া আলাইটের মধ্যে। হ্যাঁ, ওটাই সম্ভাব্য সময়। শি ওয়াজ ব্রুটালি রেপড অ্যান্ড কিল্ড বাই হিম। কারণ রেপ করার পর এছাড়া তার বাঁচার আর কোনো উপায় ছিল না। পটনায়ক আস্তে আস্তে বললেন, কে কে সে?
পকেট থেকে দলা পাকানো এক টুকরো ভাঁজ করা কাগজ যে আমি ভাঁজ করেছি তার হাতে গুঁজে দিলাম। বললাম, সুভদ্রা, যা বুঝতে পেরেছি খুব সরল আর বোকা মেয়ে ছিল। তাকে বহুবার গত 2-3 দিন ধরে বাইনোকুলারে ওয়াচ করেছি আমি। হ্যাঁ, সে হাসি খুশি সরল মেয়ে ছিল। পাছে ওভাবে গতকাল বেলা 2টোর পর দীপঙ্কর তাকে একা বেরোতে দেখলে কি ভাবে, তাই সরল মনেই এই চিঠিটা লিখে রেখে সে চলে এসেছিল। দীপঙ্কর না ঘুমালে তার একা আসা হতো না। আর একটা কথা, লোকটা জানলার ফাঁক দিয়ে অথবা কোনোভাবে সুভদ্রাকে চিঠিটা লিখতে দেখেছিল বলেই আমার ধারণা। তাই সে গত রাতে 7টা নাগাদ এক সুযোগে ওটা চুরি করে নিয়ে আসে। দীপঙ্কর তখন বাথরুমে ছিল, দরজা এবং গেট দুটোই ছিল খোলা। ওর মাথা ঠিক ছিল না তখন। পটনায়ক বললেন, কিন্তু কিন্তু চিঠিটা দীপঙ্কর কোথায় রেখেছে সে জানলো কিভাবে? বললাম, খুব সহজ ব্যাপার। দীপঙ্কর চিঠিটা পেয়েই বিছে খুঁজতে আসে সুভদ্রাকে। আততাই তার দিকে লক্ষ্য রেখেছিল। চিঠিটা স্বাভাবিকভাবেই দীপঙ্করের হাতে এই বিছে দাঁড়িয়ে আবার তাকে পড়তে দেখেছিল। আততাই তার ভয়ও ছিল দীপঙ্কর ডেড বডিটা খুঁজে পায় যদি, তাহলে তার জন্য বিপদ। অবশ্য তখন ডেড বডিটা ওই কুঠুরির ভেতর বালিতে পোতা ছিল। কাল রাতে একই কারণে সে ঢিল ছুঁড়ে আমাকে ওদিকে পা বাড়াতে দেয়নি। পটনায়ক শ্বাস ছেড়ে বললেন, ওকে 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 ওকে, কিন্তু আপনি এটা পেলেন কোথায়? পানিগ্রাহীর উদয়চল বাংলোর কিচেনের পেছনের ছাইগাদায়। হোয়াট? পটনায়ক আবার প্রায় চেঁচিয়ে উঠলেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট কর্নেল? হু ইজ দ্য ব্লাডি কিলার? কে সে? আমার সঙ্গে চলুন, আপনি একাই যথেষ্ট। ওদের বলে আসুন বডি মর্গে পাঠানোর ব্যবস্থা করতে। এই কথা বলে ধীরে সুস্থে আমি বালিয়াড়ির দিকে পা বাড়ালাম। গৌর আমার ব্রেকফাস্ট রেডি করছিল। একবার তাকিয়েই কিচেনে গিয়ে ঢুকলো। পটনায়ক এক মুহূর্ত দেরি করলেন না, সোজা কিচেনে ঢুকেই তার জামার কলার আঁকড়ে ধরলেন। আমি চমকে উঠে কয়েক সেকেন্ডের জন্য গোবেচারা ধরনের ওই মধ্যবয়সী লোকটির মধ্যে হিংস্র চিতাবাঘের রূপ দেখলাম। তারপর আবার তার রূপান্তর ঘটল। আগের মতোই গোবেচারা সরল, একেবারে সরল লোক। পটনায়ক তাকে টানতে টানতে আমার সামনে দিয়ে নিয়ে গেলেন। একটিবারও সে মুখ খুলল না। দীপঙ্করের বাংলো গিয়ে দেখি তার গেটে তালা দেওয়া। তখন সমুদ্র তীরের দিকে এগিয়ে গেলাম আমি। যা আশা করেছিলাম তাই। তখনও নুলিয়া ছেলেমেয়েরা আর 2জন কনস্টেবল সুভদ্রার মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছে। এসআই ভদ্রলোক নিশ্চয়ই অ্যাম্বুলেন্সের খবর দিতে গেছেন। দীপঙ্কর একটু দূরে একটা পাথরে বসে আছে। এক টুকরো প্রাচীন ভাস্কর্য যেন সমুদ্রের জল এসে আশ্রে পড়ছে পাথরটার ওপর, ভিজিয়ে দিচ্ছে তাকে। কাছে গিয়ে ডাকলাম, দীপ, দীপ ডার্লিং। দীপঙ্কর তাকালো না। দীপ, সুভদ্রার খুনি ধরা পড়েছে। নড়ে উঠল। তারপর একলাপে পাথর থেকে নেমে দৌড়ে এসে মুখোমুখি দাঁড়ালো আমার। অটো চেওয়াল, লাল চোখ, উস্কো শুষ্ক চুল, মুখের ওপর বারবার ঢাকা পড়ছে। হিস করে সে বলল, কে 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 সে? আস্তে আস্তে বললাম, আচ্ছা দীপঙ্কর, গৌর নামে পানিগ্রাহীর বাংলোর কেয়ারটেকারকে তো তুমি চেনো? দীপঙ্কর সঙ্গে সঙ্গে চমকে উঠল। নাও নাও ইউ আন্ডারস্ট্যান্ড। কি দীপ? গৌর আমাদের ফলো করে বেড়াতো। সে তোমার বাংলো গেছে কখনো? গেছে 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 কর্নেল, গেছে। দীপঙ্কর ভাঙা ভাঙা গলায় বলল, কাজকর্ম করে দিত একটু আধটু। গতকাল সকালে সে জানতে গিয়েছিল কিছু দরকার আছে নাকি, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। টানতে টানতে নিয়ে চললাম তার বাংলোয়। সেখানে পৌঁছেই ফোন করলাম থানায়। পটনায়ক সাড়া দিয়ে খ্যাকা করে হেসে বললেন, গততেই কবুল করেছে। শয়তানটা বলছে সে চুপি চুপি সুভদ্রাকে বলেছিল মহাপাত্র মশাই সুভদ্রার সঙ্গে গোপনে দেখা করতে এসেছেন। ছেলের বিরুদ্ধে তার কিছু বলার আছে, সেটা সুভদ্রাকে গোপনে জানাতে চান। তাই শুনেই সুভদ্রা ওর কথা মতো ওই ছোট্ট কুঠুরিতে গিয়ে মহাপাত্র মশাইকে খোঁজে, এবং তারপর। দীপঙ্করের গলায় বলে উঠলাম, ওকে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, বাট অফকোর্স ইটস নট দ্য ট্র্যাডিশনাল অ্যাফেয়ার অফ দ্য লাভার্স বিচ। একটা নতুন ঘটনা, তাই না মিস্টার পটনায়ক? পটনায়কের খ্যাখা হাসি ভেসে উঠল দূর থেকে। হ্যাঁ কর্নেল, ট্র্যাডিশন ভেঙে দিয়েছে হারামজাদা গো।
শেষ হলো আজকের কাহিনী। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমাদের আবারও বিনীত আবেদন, আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে এই গল্পটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।